হিন্দু ল ক্লাসটা আপনাদের আমি ক্লাস শেষ করার পরই হবে। আচ্ছা, গত ক্লাসে আমি আপনাদের যে পেজগুলো দিয়েছিলাম আজকে ওগুলো আমি শেষ করব, বাকিগুলো শেষ করব, বাকিগুলো আবার দিয়ে দেবো। আমি এর জন্য আজকে আর কোনো পেজ দিই নাই। তবে আমি উপস্থিতি কম দেখতে পাচ্ছি কেন বুঝলাম না। আমরা স্যার ডিস্টার্ব করতেছে স্যার, সাউন্ড আসতেছে না স্যার। শুরুতে স্টার্টিং এ পার্টিসিপেন্ট ছিল 100 আমার কথা কি ডিস্টার্ব করছে? আমার কথা কি সমস্যা হচ্ছে শুনতে? জি স্যার, ডিস্টার্ব করতেছে স্যার, ক্লিয়ার আসতেছে না স্যার। একটু এক মিনিট, আমি এখন কি শুনতে পাচ্ছেন? এখন ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এখন ঠিক শোনা আছে? যাচ্ছে স্যার। হ্যাঁ, এটার আমি একটার কারণটা বলে দিই, সেটা হচ্ছে আমার ছেলে একটু বেশি এখন আবার বোঝা যাচ্ছে না স্যার। এখন বোঝা যাচ্ছে? নেটওয়ার্ক ডিস্টার্ব করছে দেখা যাচ্ছে, একটু ডিস্টার্ব করছে, এটা ওখানে আমার বলছে। এখন শুনতে পাচ্ছেন? জি এখন স্যার। শোনা যাচ্ছে? আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটা মিনিটের ভিতরে একটু নেটওয়ার্কের একটু ইয়ে করে আসছি। জি স্যার। আচ্ছা, যাক আমি ক্লাস শুরু করি, কথা বলতে বলতে একটু আবার দেরি হয়ে যাবে। গত ক্লাসে আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম। আমি যে কোনো বিষয়ে পড়াবার আগে আমি আপনাদেরকে এক্সাম্পল দিব, তারপরে আমি ওই আমার ফ্যাক্টসে ঢুকবো। হ্যাঁ, কারণ এক্সাম্পল ইজ দ্য বেস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাটার। ফর দিস রিজন আই অলওয়েজ ট্রাই টু মেক দ্য ইজিয়ার বাই থ্রোয়িং এক্সাম্পল। আমি এখন একটা এক্সাম্পল দিব আপনাদেরকে, এক্সাম্পল দেওয়ার পরে আমি আমার ফ্যাক্টসটা আমি আপনাদেরকে বলবো। আপনাদেরকে মনে আছে কিনা আমি দুইটা প্রিন্সিপালের ক্ষেত্রে আমি কনফার্ম আপনাদের দুইটা প্রিন্সিপাল একই রকম মনে হবে। একটা প্রিন্সিপাল হচ্ছে হি হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি, এই প্রিন্সিপালটা সাথে হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড, দুইটাই আপনাদের কাছে মনে হতে পারে একই রকম কিনা। এবং এই একই রকম কিনা এই বিষয় দুটো নিয়ে আমরা একটু আলোচনা করবো এখন। হ্যাঁ, এই দুটোর ভিতরে একটু তফাৎ আছে। আবার যদি খুব আপনার বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখতে পান, তাহলে ইকুইটির সব প্রিন্সিপাল কিন্তু একটা জায়গা থেকে সবসময় নক করে, সেটা কি জাস্টিস। সবসময় ইন্টেনশন, জাস্টিস এগুলোর দিকে গিয়ে নক করে। এখন হি হু সিকিউরিটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড, যেটা গত ক্লাসে পড়েছি, এর আগের ক্লাসে পড়েছিলাম হি হু সিক্স সিকিউরিটি মাস্ট ডু ইকুইটি। দুটো এক্সাম্পল দিব, দুটো এক্সাম্পলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার ওয়ান এক্সাম্পল, প্রথমটা হবে হি হু সিক্স সিকিউরিটি মাস্ট ডু ইকুইটি। দেখেন এখানে ধরেন আব্দুল করিম এবং রহিম দুটো একটা কন্ট্রাক্ট করলো, একটা চুক্তি করলো। চুক্তির ভিতর কি থাকে আপনাদের আরিফ স্যার অবশ্যই পড়িয়েছে, চুক্তির ভিতর হচ্ছে পরস্পরের একটা দায়বদ্ধতা থাকে। চুক্তি করলো কি, করিম রাজশাহী থেকে 20 মণ আম রহিমকে এনে দিবে, সেই 20 মণের আমের বিপরীতে রহিম 20 লাখ টাকা করিমকে পরিশোধ করবে। দ্যাট মিনস করিমের দায়িত্ব হচ্ছে সে রাজশাহী থেকে আমটা এনে দিবে, আর রহিমের দায়িত্ব হচ্ছে সে আমটা পাওয়ার পর 20 লক্ষ টাকা তাকে পেমেন্ট করবে। এটা হচ্ছে বেসিক কন্ট্রাক্ট। এর মধ্যে আরো কিছু কন্ট্রাক্টের কিছু কথাবার্তা আছে, এইটা হচ্ছে বেসিক জিনিস। এখন এই যে চুক্তির যে বিষয়গুলো, চুক্তির মামলা যেগুলো হয়, চুক্তির মামলা সবগুলোই কিন্তু ইকুইটেবল রিলিফের আন্ডারেই হয়। হ্যাঁ, স্পেসিফিক পারফরমেন্স অ্যাক্ট যেটা আছে, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের চুক্তির সব মামলাগুলো, চুক্তির সকল বিষয়গুলো আপনার ইকুইটেবল প্রিন্সিপাল দিয়ে সাধারণত সমাধান হয়, এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মাধ্যমে এই আইনগুলো লেখা আছে। এখন করিম ইয়েটা সাপ্লাই করলো, আম সাপ্লাই করলো, 20 মণ বলা হয়েছিল, 20 মণই সাপ্লাই করলো, কিন্তু রহিম পেমেন্ট করার সময় পেমেন্ট করছে আপনার 15 লাখ টাকা, কিন্তু চুক্তিতে লেখা আছে 20 লাখ টাকা। এখন যদি করিম রহিমের বিরুদ্ধে যদি কোনো রিলিফ পেতে চায়, বললো কোর্টে গিয়ে একটা মামলা করলো, চুক্তির মূলে চুক্তি প্রবলের মামলা করলো এবং টাকাটা দাবি করলো, তাহলে যখন কোর্টে গিয়ে করিমে মামলা করবে,
কোর্ট প্রথমে দেখবে চুক্তির মধ্যে করিমের দায়িত্বটা কি ছিল। করিমের দায়িত্বটা ছিল কি, সে 20 মণ আম সাপ্লাই দেবে। সে 20 মণ আম সাপ্লাই দিয়েছে কিনা, তার দিয়েছে কিনা তার কাছে এক্সাম্পল কি থাকবে, তার কাছে এভিডেন্স কি থাকবে, প্রুফ কি থাকবে। স্বাভাবিকভাবে আমরা যখন একটা মাল ডেলিভারি দিই, সেখানে কিন্তু যার কাছে ডেলিভারি দিই তার থেকে একটা রিসিভ নিয়ে রাখি, যে এতটা মাল ডেলিভারি দেওয়া হয়েছে, এটা রিসিভ কপি থাকবে। কোর্ট দেখবে যে করিম তার 20 মণ যে আমের কথা বলা হয়েছিল, সে 20 মণ পুরো 20 মণ সাপ্লাই দিয়েছিল কিনা। যদি করিম 20 মণ সাপ্লাই দিয়ে থাকে, তাহলে সে রহিমের বিরুদ্ধে যে বাকি 5 লাখ টাকার জন্য মামলা করেছে, সেটা হচ্ছে তখন বিরুদ্ধে যে মামলাটা করেছে, সেই মামলাটার যখন কোর্টে যাবে, কোর্ট দেখবে যে করিম যদি 20 মণ আম চুক্তি অনুযায়ী সাপ্লাই করে থাকে, তাহলে অবশ্যই রহিমকে সেই 20 লাখ টাকাই পেমেন্ট করতে হবে। দ্যাট মিনস হি হু সিক্স ইকুইটি, কে ইকুইটি দাবি করেছে, করিম ইকুইটি দাবি করেছে কার বিরুদ্ধে, রহিমের বিরুদ্ধে। কার কাছে? কোর্টের কাছে। তাহলে কোর্ট দেখবে যে করিম সেই 20 মণ আম রহিমকে দিয়েছে কিনা। যদি 20 মণ আমের থেকে 1-2 মণও কম দেয়, 1-2 মণও কম দেয়, সেক্ষেত্রে করিম কোনো ইয়ে পাবে না, কারণ করিম কোনো রিলিফ পাবে না। কারণ করিমের রিলিফের ক্ষেত্রটা হচ্ছে করিমের ডিউটি পালন করেছে কিনা। দ্যাট মিনস হি হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি। কথাটা হচ্ছে ডু ইকুইটি, মানে সে এটা করতে হবে। দ্যাট মিনস সে কাজটা করে তারপরে কোর্টে আসবে। আর অন্য ক্ষেত্রে হচ্ছে, তার মানে এখানে দুই পক্ষেরই একটা লাইবিলিটি আছে, করিমেরও লাইবিলিটি আছে, রহিমেরও লাইবিলিটি আছে। এই জন্য বলা হচ্ছে হি হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি। মাস্ট ডু ইকুইটি বলতে বোঝাচ্ছে যে কাজটা আমারটা আমি করেছি, তারটা করে নাই বলে আমি এসেছি। আর এরপর এখন এক্সাম্পল দিচ্ছি, মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড। ক্লিন হ্যান্ডের ক্ষেত্রে ডিফেন্ডেন্ট পক্ষের কোন রকমের কোনো রিলিফ থাকে না, সে কোনো কিছুই কোনো সুযোগ নাই। এখানে যেমন রহিম করিমের মধ্যে একটা ইন্টার কানেকশন, ইন্টার কন্ট্রাকচুয়াল টার্ম আছে। করিম রহিমকে 20 মণ আম দিবে, রহিম করিমকে 20 লাখ টাকা পেমেন্ট করবে, পরস্পর পরস্পরের প্রতি দায়বদ্ধ। কিন্তু ক্লিন হ্যান্ডে পরস্পর পরস্পরের প্রতি দায়বদ্ধর কোনো সুযোগ নেই। ক্লিন হ্যান্ড মিন ক্লিন হ্যান্ড। আমি একটা এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ক্লিন হ্যান্ড মিন ইন্টেনশন, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমার প্রপার্টিতে আমি আছি, আমার প্রপার্টিটা বাউন্ডারি দেওয়া, আমি একটা উন্মুক্ত জায়গা থেকে তাদের ওয়ারিশ একজন পক্ষ থেকে 20 ঘন্টা জায়গায় খরিদ করলাম, খরিদ করে একটা বাউন্ডারি দিলাম। বাউন্ডারি দেওয়ার পর আমার নামে সবকিছু আছে, আমার কাছে ডকুমেন্ট সব ঠিক আছে, আমার রেজিস্টার্ড কবলা ঠিক আছে, রেজিস্টার্ড ডিডটা ঠিক আছে, আমার নামে নামজারি আছে, এভরিথিং আছে। আমি বাউন্ডারি দিয়ে এখানে বাউন্ডারি দিয়ে আছি। বাউন্ডারি দিয়ে থাকার পরে হঠাৎ করে এক ব্যক্তি এসে বলল যে এই প্রপার্টিতে আমি অংশ পাবো। বিষয়টা হচ্ছে সেই জায়গাটা, অংশ পাবে না পাবে এটা হচ্ছে ভিন্ন ব্যাপার, সে মামলা প্রমাণ করে আসা, সেটা তো ভিন্ন ব্যাপার। কিন্তু একটা গ্ল্যান্স যদি আমি দেখি, আমি যে পারচেজটা করেছি, পারচেজটা ওকে, আমার নামে নামজারি ওকে, এভরিথিং হচ্ছে, প্রিভিয়াস যে হেয়ার্স ছিল সেটাও ওকে। তাহলে যে ব্যক্তি ক্লেম করছে তার ক্লেমটা তাকে এস্টাবলিশ করতে হবে। বাট উইদাউট টেকিং শেল্টার টু দ্য কোর্ট, হি forcefully wanted to enforce me. He evict me, forcefully enforced to evict me. That means সে গায়ের জোরে আমাকে তুলে দিতে চাচ্ছে। এরকম কিছু মানুষ সোসাইটিতে থাকে যারা কোর্ট কাছারির ধার ধারে না, তারা এসে গায়ের জোরে সবকিছু করার চিন্তা ভাবনা করে। এই ধরনের মানুষ, তাহলে ওই প্রপার্টিতে কিন্তু সেই ব্যক্তির কোনো কিছুই নাই, তার কোনো টাইটেল, তার কোনো পজিশন, কিছুই নেই। এখন আপনি কোর্টের কাছে গেলেন, বললেন যে ইওর অনার, আমি এই ব্যক্তির বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করছি, আমাকে একটা স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হোক। স্থায়ী নিষেধাজ্ঞাটাও ইকুইটেবল রিলিফ। এখন কোর্ট দেখবে যে আপনি ক্লিন হ্যান্ড আসছেন কিনা, আপনি কি যে মামলাটা করেছেন সেই মামলাটায় আপনার অবস্থানটা ঠিক আছে কিনা, আপনি কি আসলে সেই জন্য এসেছেন, না আপনি কোনো 2 নাম্বারই করে দলিল বানিয়ে ওর প্রপার্টিকে নিজের প্রপার্টি দাবি করে সেভাবে এসেছেন। কিভাবে দেখবে এটা? কোর্ট প্রমাণ পাবে কিভাবে? কোর্ট প্রমাণ পাবে আমার ডকুমেন্ট গুলো দেখে। হ্যাঁ, সেই ব্যক্তি পাবে না বিষয়টা তা না, সেই ব্যক্তি পেতে পারে।
সে পেতে হলে তাকে কোর্টে যেতে হবে, তার কোর্টে যেতে হবে, কোর্টের শেল্টার নিতে হবে, কিন্তু সে ফোর্সফুলি তো আমাকে তুলতে পারে না। শুধু বিষয় সেটা না, কোনো একজন ব্যক্তি যদি কোনো ডকুমেন্টও না থাকে, সে যদি কোনো একটা জায়গার দখলে থাকে, তাকে আপনি গায়ের জোরে ফোর্সফুলি কখনো ইভিক্ট করতে পারবেন না, সেটার কোনো সুযোগ নেই। আপনার যদি ইভিকশনের করতে হয়, তাকে যদি উচ্ছেদ করতে হয়, কোর্টে গিয়ে একটু উচ্ছেদের মামলা করতে হবে, উচ্ছেদের মামলা করে কোর্ট থেকে ডিগ্রি নিয়ে কোর্টের মাধ্যমে তাকে উচ্ছেদ করতে পারবেন, কিন্তু গায়ের জোরে ফোর্সফুলি সেটা উচ্ছেদ করার কোনো সুযোগ আপনার এখানে নেই। আপনি যতই মাল্টি হন না কেন, গায়ের জোরে যেটা করে সেটা হচ্ছে ইলিগেল অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তবে এক্সেপশন কিছু দেখা যাবে, আপনি দেখবেন যে এক্সেপশন কিছু দেখবেন। কেমন এক্সেপশন? সিটি কর্পোরেশন ভেঙে ফেলছে, দোকান ভেঙে ফেলছে, তারপরে ভেঙে ফেলছে, তার মানে ওই যে বলছিলাম পাবলিক ইন্টারেস্টের ক্ষেত্রে, এটা হচ্ছে পাবলিক ইন্টারেস্টের কথা। সেটা হচ্ছে গভর্নমেন্টের প্রপার্টি তারা যেটা দখল করে রেখেছে, সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্টের জন্য গভর্নমেন্টের সব কাজই ধরে নিতে হবে পাবলিক ইন্টারেস্ট, ঠিক আছে। গভর্নমেন্টের সব কাজই পাবলিক ইন্টারেস্ট ধরতে হবে। আপনাদের তখন প্রশ্ন আসতে পারে, আমি জানি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে এই যে সিটি কর্পোরেশন উচ্ছেদ করছে, সিডিএ উচ্ছেদ করছে, তারপরে আপনার বিভিন্ন জনের যে উচ্ছেদ কার্যক্রম করছে, এগুলো কি? এগুলো হচ্ছে এই যে এই প্রপার্টিগুলো ফোর্সফুল হিসেবে ধরা যাবে না, এই প্রপার্টিগুলো পজিশন হিসেবে ধরা হবে না, কারণ এগুলো হচ্ছে গভর্নমেন্টেরই প্রপার্টি, জনগণের সম্পত্তি জোর করে দখল করে আছে। জনগণের সম্পত্তি যদি হয়ে থাকে, জনস্বার্থের যদি সম্পত্তি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি উচ্ছেদ করতে পারবেন। আপনার এয়ারপোর্টের সামনে ধরেন কিছু দোকান, রোডের উপর কিছু দোকান করে ফেললো জোরপূর্বক। এখন এয়ারপোর্টের বিভিন্ন রকমের সিকিউরিটির ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপারে, কিন্তু প্রপার্টি গুলো হচ্ছে সিভিল এভিয়েশন গিয়ে জোরপূর্বক তাদেরকে তুলে দিল। হ্যাঁ, যে প্রপার্টিতে জোরপূর্বক তুলে দিচ্ছে সেই প্রপার্টি যদি আপনার বিএস খতিয়ান থাকে, আরএস খতিয়ান থাকে, দ্যাটস দ্য সেপারেট ম্যাটার। কিন্তু এটা যদি গভর্নমেন্টের প্রপার্টি হয়, সেটা যদি ইয়ার প্রপার্টি হয়, আপনার জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রপার্টি হয়, সেক্ষেত্রে ইকুইটেবল প্রিন্সিপালটা অ্যাপ্লাই হবে না। যদি কোনো কারণে দেখা যায় যেখানে খতিয়ান, বিএস খতিয়ান, আরএস খতিয়ান, এগুলো সব পাবলিকের নামে, যিনি দখলে আছেন ওনার নামে, সেক্ষেত্রে কোর্ট দিতে পারেন, কারণ সেক্ষেত্রে আপনি সরকারের প্রপার্টিটা বলতে পারবেন না। আপনার সবকিছুই যে সবসময় সততার সাথে হবে এমন কোনো কথা নেই। এখানে অনেক সময় সরকারি কর্মকর্তারাও দুর্নীতি করে থাকে, অনেক সময় সরকারি কর্মকর্তারাও অনেক সময় ফোর্সফুলি অনেক কাজ করতে পারে। তো সেই সরকারি কর্মকর্তা যদি ফোর্সফুলি যদি ইলিগেল কোন অ্যাক্টিভিটিস করে, সেটা গভর্নমেন্টের অ্যাক্টিভিটি হিসেবে ধরা হবে না, সেটা তার ব্যক্তিগত অ্যাক্টিভিটিস হিসেবে ধরা হবে। সেক্ষেত্রে আপনি গিয়ে ইলিগেল অ্যাক্টিভিটিস এর বিরুদ্ধে আপনি নিষেধাজ্ঞা পাবেন। কিন্তু এটা যদি বিএস খতিয়ান দেখা গেল গভর্নমেন্টের নামে, এটা অ্যাকোয়ার প্রপার্টি, আরএস খতিয়ান দেখা গেল গভর্নমেন্টের নামে, সবকিছু দেখা যাচ্ছে গভর্নমেন্টের নামে, কিন্তু আপনি এখানে জোর করে বসে আছেন সরকারি পাবলিকের প্রপার্টি, কারণ গভর্নমেন্ট এতদিন ডিউস লাগে নাই, এতদিন করে নাই, কিন্তু এখন লাগছে, আপনাকে উচ্ছেদ করতে পারবে। সেই ক্ষেত্রে আপনার এই প্রিন্সিপালটা আসবে না। বিষয়টা হচ্ছে ব্যক্তি টু ব্যক্তি। আমি একজন এলাকার বড় নেতা, সরকারি দলীয় নেতা, আপনি একটা সময় বিরোধী দলীয় নেতা ছিলেন, বা এর আগের বিরোধী দলীয় নেতা ছিলেন, বা যে কোনো সময় আপনি একজন নেতা ছিলেন, আপনার সাথে আমার ব্যক্তিগত ক্লাশিং আছে, আমার ব্যক্তিগত ক্লাশিং এর জন্য আমি আপনাকে জোরপূর্বক তুলে দিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে 100% এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যেই ব্যক্তির বিরুদ্ধে আপনি মামলা করতে যাচ্ছেন, সেই ব্যক্তির প্রপার্টির সাথে কোনো সম্পৃক্ত নাই, সেখানে কোনো সে কোনোভাবে সেখানে আসতেও পারে না। সেক্ষেত্রে ইন্টেনশনের ব্যাপার আছে, কোর্ট দেখবে যে আপনি কি নিজের অধিকারটা এস্টাবলিশ করার জন্য আসছেন, না সেই ব্যক্তির বিরুদ্ধে একটা মামলা করে তাকে হয়রানি করতে এসেছে, সেটা কোর্ট দেখবে, ঠিক আছে। এখন সব বিষয়গুলো এখানে কাউন্ট করা হবে। তার মানে এর আগের উভয় পক্ষের কিন্তু একটা পরস্পর দায়বদ্ধতা ছিল, এখানে পরস্পরের দায়বদ্ধতা নেই। আপনি একাই মালিক প্রপার্টির, সেই কিন্তু কোন রকমের দায়বদ্ধতা নেই, সেখানে ঢুকতেও পারে না, আসতেও পারে না আইনগতভাবে, কারণ আপনি কিনেছেন, আপনি গভর্নমেন্টকে রেভিনিউ দিয়েছেন, আপনি সেখানে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স পেমেন্ট করেছেন, সব দিয়েছেন। ফর দিস রিজন ইউ আর দ্য অ্যাবসলিউট ওনার অফ দ্য প্রপার্টি। এই প্রপার্টিতে ওই বিবাদী আসার কোনো সুযোগ নেই, কিন্তু চুক্তির ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, আপনি কি করেছেন আপনার করার উপর তার করাটা ডিপেন্ড করে। দ্যাট মিনস দুই পক্ষের করাটা পরস্পরের উপর ডিপেন্ডেবল, এখানে করাটার কোনো ডিপেন্ডেবল বিষয় নাই। আমার প্রপার্টির আমি মালিক, আমার সে যে কাজটা করছে সেটা সম্পূর্ণ ইলিগেল, সেটাকে আমি প্রোটেক্ট করার জন্য কোর্টে এসেছি। দ্যাট মিনস এই কাজটা করার আগে বলা ইন্টেনশনটা দেখা হয়, ঠিক আছে। এই কাজটা মামলা করার আগে ইন্টেনশনটা দেখা হয়, আর পরেরটা হচ্ছে মামলা করার পরে যে ইন্টেনশন, যে কাজটার ইন্টেনশনটা দেখা হয়, মানে একটা কার্যক্রম সমাপ্ত করে নিজের যে ডিউটি সেটা করছে কিনা সেটা দেখে, আর
অপর পক্ষটা হচ্ছে আপনি যে কোর্টে আসছেন আপনার ইন্টেনশন বা আমি ভালো উদ্দেশ্যে এসেছেন কিনা, না কোনো ভাবে ওই লোককে হয়রানি করার জন্য এসেছেন, ওর সাথে আপনার ব্যক্তিগত শত্রুতা আছে বা অন্য কোনো শত্রুতা আছে বা অযথা তাকে হয়রানি করার জন্য আসছেন, সেগুলো কোর্ট দেখবে। দ্যাট মিনস সার্কুমেস্টেন্স অনুযায়ী, মামলার মেরিট অনুযায়ী, মামলার পজিশন অনুযায়ী, মামলার ঘটনা অনুযায়ী, আইনগত অবস্থা অনুযায়ী এই ইকুইটির প্রিন্সিপাল দুইটা অ্যাপ্লাই হবে। কোনটা যেখানে ম্যাটারটা দেখেই প্রিন্সিপাল দুটো অ্যাপ্লাই হবে। আপনি যদি প্রথম ম্যাটারে যদি ক্লিন হ্যান্ডের ম্যাটারটা অ্যাপ্লাই করেন হবে না, আবার দ্বিতীয় ম্যাটারে যদি ইকুইটেবল ডু ইকুইটির ম্যাটারটা ইমপ্লিমেন্ট করা হবে না, পরস্পর এক্সচেঞ্জ করার কোনো সুযোগ নেই। দুটো হচ্ছে দুই ধরনের ম্যাটার। এই ধরনের আরো অনেক ম্যাটার আসতে পারে, সেই ম্যাটারগুলো আলাদা আলাদা ভাবে আপনার সার্কুমেস্টেন্স অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন। আপনাকে ঘটনা অনুযায়ী ইকুইটি অ্যাপ্লাই করতে হবে, ইকুইটির প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি এক ঘটনা, আমরা যেমন যে রোগের জন্য যেটা ওষুধ সেটা খেতে হবে, আপনার গলা ব্যথার জন্য যদি আপনি যদি অন্য গলা ব্যথা হয়েছে, আপনি হয়তো গলা ব্যথার ওষুধ খেতে হবে। আপনি গলা ব্যথা হলে যদি জ্বরের ওষুধ খান, এটা হবে না। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম, যেটা যেই ঘটনার জন্য যে প্রিন্সিপালটা অ্যাপ্লাই হবে ঠিক সেটাই অ্যাপ্লাই হবে। আর ঘটনার বাইরে গিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে সেই প্রিন্সিপালটার অ্যাপ্লিকেবিলিটি থাকবে না। এই হচ্ছে হি হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি, হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড। একটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি আপনি পালন করেছেন, আর একটা হচ্ছে আপনি অ্যাবসলিউট ওনার, আপনার ইন্টেনশনটা দেখা হবে। ঠিক আছে? একটা হচ্ছে ডু ইকুইটি আর একটা হচ্ছে ক্লিন হ্যান্ড। জাস্ট দুইটা শব্দ মনে রাখবেন। ডু ইকুইটি মানে আপনি আপনার কাজ করেছেন কিনা, আর ক্লিন হ্যান্ড মানে আপনি আপনার ইন্টেনশন, আপনার মানসিকতা পরিষ্কার কিনা, আপনি সৎ উদ্দেশ্যে এসেছেন কিনা, সেটাই হচ্ছে মেইন বিষয়। ঠিক আছে? তাহলে এই দুটোর ভিতরে পার্থক্য আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে এই দুটোর ভিতরে পার্থক্য। এই এতক্ষণ যেটা পড়লাম আমি 60 পেজ 60-তে দেখেন আমি লিখে দিয়েছি ইকুইটি ভার্সেস ক্লিন হ্যান্ড, ইকুইটি ভার্সেস ক্লিন হ্যান্ড লিখে দিয়েছি। এই যে 5টা পয়েন্ট পড়লাম, আমার কথার মধ্যে এই 5টা পয়েন্ট সবগুলোই চলে এসছে এক্সাম্পলের মাধ্যমে। হ্যাঁ, এখানে যেটাই পড়েন সেটাই আপনি দেখবেন যে আপনি এখন বুঝে যাবেন যে এখানে তেমন আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোকে একটু পয়েন্ট আকারে ইলেবোরেটলি আলাদা আলাদা করে দিয়েছে। হ্যাঁ, তো একটা হচ্ছে ইন্টেনশনের ব্যাপার, একটা হচ্ছে আপনার দায়িত্ববোধের ব্যাপার। চুক্তির ক্ষেত্রে ডু ইকুইটি আসবে, আর যদি কোনো ইন্টেনশনের ব্যাপার থাকে তাহলে ক্লিন হ্যান্ডের বিষয়টা আসবে। হ্যাঁ, এমনও হতে পারে কিছু কিছু ম্যাটারে উভয়টাও আপনার অ্যাপ্লাই হতে পারে, সেটা হচ্ছে অ্যাপ্লাইটা হবে সার্কুমস্টেন্সেস অনুযায়ী। এই হচ্ছে দুটোর মধ্যে তফাৎ। হ্যাঁ, এটা হচ্ছে দুটোর মধ্যে তফাৎ। ঠিক আছে? এখন আসেন আমরা আরেকটা প্রিন্সিপালে চলে যাব। আরেকটা প্রিন্সিপাল হচ্ছে ডিলে ডিফেক্টস ইকুইটি। ডিলে ডিফেক্টস ইকুইটি আপনারা অনেকে শুনেছেন, তামাদি আইন সম্পর্কে শুনেছেন, অনেকে তামাদি আইন, তামাদি হয়ে যায়, পাবার বসে দেরি হয়ে যায়। বিষয়টা হচ্ছে একটা জেনারেল একটা প্রিন্সিপাল আছে, এটা ইকুইটেবল প্রিন্সিপাল না, একটা জেনারেল প্রিন্সিপাল এবং একটা জেনারেল একটা থিম একটা আছে আমাদের আইনের মধ্যে। সেটা হচ্ছে কি জানেন? জেনারেল থিমটা হচ্ছে হি হু অ্যাওয়ার অফ হিজ রাইট দ্য ল গিভ শেল্টার টু হিম। যিনি তার অধিকার সম্পর্কে সচেতন, আইন তার সম্পর্কে সচেতন। আপনার অধিকার, আপনার আইনগত বেশ কিছু অধিকার আছে, আপনার প্রপার্টির অধিকার আছে, আপনার চলাফেরার অধিকার আছে। There are several kind of right in our law. That means fundamental rights আছে। ফান্ডামেন্টাল রাইটস এর ভিতরে দেখবেন কিছু প্রপার্টি রাইটস আছে, আপনার ধর্মীয় স্বাধীনতা আছে, রাজনৈতিক অনেক ধরনের স্বাধীনতা আছে। ঠিক আছে? আবার কিছু সিটিজেন রাইট আছে, অনেক ধরনের রাইট আছে আমাদের। হ্যাঁ, কিছু কন্ট্রাকচুয়াল রাইট আছে, কিছু আপনার কিছু আপনার পজিশনাল রাইট আছে, অনেক ধরনের রাইট আপনার পজিশন অনুযায়ী। তামাদি আইনটা কি আমি একদম বুঝি না, যদি একটু বুঝিয়ে বলতেন। বুঝি নাই স্যার, তামাদি আইনটা কি স্যার আমি বুঝি না স্যার, একটু যদি বুঝিয়ে বলতেন। আসতেছি, আমি একটু পরে বলছি, এটা বলে চলে আসবে, বুঝে যাবে। মাত্র তামাদি শব্দটা উচ্চারণ করেছি, এটা নিয়ে আমি অনেক বলবো, বলার পরে আমি যদি তারপরে না বুঝেন আমাকে বলবেন, 100 বার বুঝাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা স্যার, বুঝাবো, অবশ্যই বুঝাবো। আগে শুনে যান, না বুঝলে আমি আবার বলবো, আবার বলি, রিপিটেশন যতক্ষণ বুঝবেন না ততক্ষণই বলতে থাকো, টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, দেখেন ব্যাপারটা হচ্ছে কি যেন বলছিলাম, আপনার রাইট, আচ্ছা আপনার অধিকার। আমাদের বেশ কিছু অধিকার আছে। আমাদের আপনি এখন নিজের পজিশন থেকে চাকরি চিন্তা করেন, আপনি একজন স্টুডেন্ট অফ ল,
আইন কলেজের উপর আপনার কিছু অধিকার আছে, ঠিক আছে। আবার আপনার কিছু, যেমন আপনি ভালো এক্সাম দিলেন, আপনার ভালো, যেমন আমাদের কিছুদিন আগে আমাদের 15টা ছেলের রেজাল্ট অ্যাবসেন্ট এসেছে, কিন্তু তারা সবাই পরীক্ষা অ্যাটেন্ড করেছে, কিন্তু তাদের অ্যাবসেন্ট এসেছে। তারা যেহেতু অ্যাটেন্ড করেছে, তাদের ফলাফলটা পাওয়া তাদের অধিকার, কিন্তু তাদেরটা অ্যাবসেন্ট চলে এসেছে। সেই অধিকারের অনুযায়ী তারা দরখাস্ত করেছে, আমি প্রসিড করে দিয়েছি, কন্ট্রোলারকে ফোন দিয়েছি, 15 জনের ভিতরে 15 জনই সেকেন্ড ক্লাস পেয়েছে, ঠিক আছে। তাহলে তাদের অধিকার তারা ফিরে পেয়েছে। প্রতিটা মানুষ, এটা একটা অধিকার, এটা হচ্ছে আপনি অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ দ্য রাইট। আপনি সিটিজেন হিসেবে চিন্তা করেন, আপনার শান্তি মতো রাস্তায় চলাচলের অধিকার, আপনার ভোট প্রয়োগের অধিকার, আর বেশ কিছু অধিকার আপনার সিটিজেন হিসেবে, সিটিজেনশিপ অধিকার কিছু আছে, ফান্ডামেন্টাল রাইটস এর কিছু অধিকার আছে। প্রতিটা অধিকার, আপনার অনেক ধরনের মানুষের অধিকার থাকে। আপনি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ সান, আপনার বাবার প্রপার্টির অধিকার আছে। আপনি যদি অন্য কোনো পজিশনে থাকেন, সেখানে কিছু অধিকার আছে। তো প্রতিটা মানুষের কিছু লিগ্যাল রাইট থাকে। দেয়ার আর সেভারাল কাইন্ডস অফ লিগ্যাল রাইটস, হ্যাঁ, সেভারাল কাইন্ডস অফ লিগ্যাল রাইটস। এখন দেখেন, এই যে লিগ্যাল রাইট গুলো, যদি আপনার কোনো একটা রাইট যদি ভঙ্গ হয়, আপনার যে রাইটটা, সে রাইটের, সেই অধিকারের একমাত্র মালিক হচ্ছেন আপনি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার অধিকারের একমাত্র মালিক হচ্ছেন আপনি। খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। আপনার বাবার 10 ঘন্টা প্রপার্টি আছে। 10 ঘন্টা প্রপার্টির মধ্যে আপনারা 2 ভাই, আপনার 2 ভাই। জেনারেল যদি আমরা হিসাব করি, খুব সিম্পল যদি হিসাব করি, আমাদের মুসলিম ফরয়েজ আইন অনুযায়ী আপনার 2 ভাই 5 ঘন্টা 5 ঘন্টা করে প্রপার্টি পাবেন। 5 ঘন্টা 5 ঘন্টার পর প্রপার্টি পাবেন। আপনার চিটাং শহরে 5টা বাড়ি আছে। 5টা বাড়ি থাকলেও আপনি বাবার এই প্রপার্টিতে 5 ঘন্টা করে পাবেন। এটা কেউ আপনার থেকে ছিনিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, অবশ্যই পাবেন, মাস্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন আপনি বললেন যে আমার তো চিটাং শহরে 5টা বাড়ি আছে, আমার ছোট ভাইটা আসলে অর্থনৈতিকভাবে খুব দুর্বল, আমার এই 5 ঘন্টা প্রপার্টি লাগবে না, আমি ওকে ছেড়ে দিলাম, এটা তুমি এটা এনজয় করো, তুমি নিয়ে যাও, আপনার অধিকারটা আপনি ছেড়ে দিবেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট না, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যদি, আইসিজেতে যদি আপনি যান, সেটা দেওয়ার কোনো অধিকার নেই। কারণ আপনার এই অধিকারের মালিক হচ্ছেন আপনি, আপনার এই রাইটের মালিক হচ্ছেন আপনি। আপনি ছেড়ে দিলেন, আমার কোর্টের জাজ সাহেব কি আপনার ঘরে টোকা দিয়ে বলবে না, ভাই তুমি কেন ওকে ছেড়ে দিচ্ছ, এই প্রপার্টিটা দরকার হলে তুমি আমার কাছে বিক্রি করে দাও? এটা কোনোদিন বলবে না। আপনার অধিকার যদি আপনি ছেড়ে দেন, কেউ আপনাকে গিয়ে বলবে না, টোকা দিয়ে বলবে না যে ভাই আপনার অধিকার কেন ছেড়ে দিচ্ছেন, আপনার অধিকার ছেড়ে না, আসেন কোর্টের একটা মামলা করি, কেউ বলবে না। কারণ আপনার অধিকার ছেড়ে দিলে কোর্টের মামলা না, কোনো কিছুই হবে না। আপনার অধিকারটা আপনি ছেড়ে দিবেন, শেষ, আপনি ছেড়ে দিতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, আপনার অধিকারের মালিক আপনি। এটা এক জিনিস, আমি আমার ভাইকে ছেড়ে দিলাম, এটা এক জিনিস। আর একটা বিষয়টা, আর একটা জিনিস হচ্ছে যে কিছু কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো আপনার চোখের সামনে ঘটছে, কিন্তু আপনি দেখে চুপ করে আছেন, দেখে চুপ করে আছেন। সেক্ষেত্রে আইন আপনাকে বলে, আপনি দেখে চুপ করে থাকার কোনো সময়, কোনো আপনাকে কোনো সুযোগ দেওয়া হবে না। আপনি যেদিন দেখেছেন, আপনি যেদিন শুনেছেন, সেদিন থেকে একটা নির্দিষ্ট সময় আপনাকে বেঁধে দিলাম, এতদিনের ভিতরে আদালতে মামলা করবেন বা এতদিনে কোর্টের শেল্টার নেবেন, নয়তো আপনার সে অধিকারটা চলে যাবে। এই যে এতদিনের মধ্যে শেল্টার নিবে বলবে, এই যে আমি আজকে জানলাম, আজকে জানার পর থেকে আমি আগামী 10 দিন, আগামী 5 বছরের ভিতরে কোর্টের শেল্টার নেব। এই 5 বছরের টাইমটা হচ্ছে, যেই সময়টা দেয়া হয় কোর্টে, যে সময়টা বেঁধে দেয়, সেটাই হচ্ছে তামাদি, সেটা হচ্ছে তামাদি, ঠিক আছে। সময়টা হচ্ছে আপনার, এই সময়টা যখনই পার হয়ে যাবে, যখন এই সময়টা, নির্ধারিত সময়টাই হচ্ছে তামাদির মেয়াদ। এতদিনের মধ্যে করলে আপনার ঠিক আছে, এতদিনের মধ্যে করলে ঠিক নাই। যেমন আমি একটা এক্সাম্পল দিই, খুব সিম্পল একটা এক্সাম্পল দিলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনার ভাইয়ের প্রপার্টি, আপনার ভাই দখলে আছে, আপনার দুজন যদি ছেড়ে দেন তো ওকে, চলে গেল, এটা কোনো সমস্যা, সেটা অধিকারের এক্সাম্পল। এখন যেই আপনার আপনার দুটো প্লটের 10 ঘন্টা প্রপার্টি আছে, আপনার পার্শ্ববর্তী প্লটের মালিক দেখা গেল আপনি বিদেশে থাকার সুযোগে আপনার প্লটটা দখল করে ফেললো, আপনার প্লটটা বাউন্ডারি দিয়ে দখল করে ফেললো। আপনি বিদেশ থেকে আসলেন, বিদেশ থেকে এসে দেখলেন যে সেই মালিক আপনার প্লটটা জোরপূর্বক দখল করে, সেখানে কিছু সেমি পাকা করে সেখানে ভাড়া দিয়ে দিচ্ছে, জোরপূর্বক দখল করে ফেলেছে। বহু ঘটনা এরকম, জোরপূর্বক দখল করে ফেলেছে। এখন এই জোরপূর্বক দখল করার পর আপনি
সে জোরপূর্বক দখল করেছে আরো 5-7 বছর আগে, কিন্তু আপনি এসে যখন দেখলেন সে জোরপূর্বক দখল করে, তাকে বললেন যে ভাই আপনি আমার প্লট কেন দখল করলেন, এটা তো আমার প্লট, তুমি ছেড়ে দাও। সে বলল যে আমি ছাড়বো না। যেদিন ছাড়বো না বললো, সেদিন থেকে আপনার কজ অফ অ্যাকশন উদ্ভূত হলো। দ্যাট মিনস আপনি আপনার অধিকারের জন্য আদালতে লড়াই করার সময় তামাদির মেয়াদ চালু হয়ে গেল। ওই 5 বছর, যে 5 বছর আপনি দেশের বাইরে ছিলেন, আপনি জানতেন না আপনি বা দেশের বাইরে ছিলেন, আপনার দেশের বাইরে থাকার কারণে আপনার এই বিষয়টা উদ্ভূত হওয়ার কোনো সুযোগ নেই। কি দিয়ে প্রমাণ করবেন? পাসপোর্ট দিয়ে প্রমাণ করবেন। ডিপার্চার অ্যারাইভাল দেখাইলে কোর্ট হয়ে যাচ্ছে। আমি 5 বছর দেশের বাইরে ছিলাম, আমি আজকে আসছি, আজকে এসে ওকে গিয়ে বললাম যে আমার প্রপার্টিটা আপনি ভাগ করে দেন। সে বলল যে না, তোমার প্রপার্টি আমি ভাগ করে দিব না, তোমার যা খুশি করো। এখানে আমি টাকা খরচ করে তোমার প্রপার্টি দেখাশোনা করছি, এখানে দেখাশোনা করেছি, দখল করে আমি ভাড়া ঘর করেছি, তোমার এই প্রপার্টি আমি ছাড়বো না। স্বাভাবিকভাবে আমার নেটওয়ার্ক আজকে অনেক ডিস্টার্ব করছে, আমার নেটওয়ার্কটা আজকে না ঠিক আছে। স্বাভাবিকভাবে আপনার প্রপার্টির মালিক হচ্ছেন আপনি, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু সে যখনই বলল যে আমি ছাড়বো না করার সাথে সাথে তার সাথে আপনি মারামারিও করার কোনো সুযোগ নেই, তাকে সন্ত্রাসী দিয়ে 20-50 জন 100 জন সন্ত্রাসী দিয়ে তুলে দেওয়ার কোনো সুযোগ নেই, আইনের কোনো সুযোগ নেই। আর যেগুলো করে মানুষ সেগুলো বেআইনি কর্মকাণ্ড, সুযোগ নেই। তাহলে আপনি কি করবেন? কোর্ট আপনাকে অনেক সময় দিয়েছে, অনেক তামাদিন অনেক সময় দিয়েছে। কেমন সময়? বলল আজকে আপনি রিফিউজ হয়েছেন, আপনাকে আগামী 12 বছরের মধ্যে কোথায় আসার জন্য, কোর্টে আসার জন্য 12 বছর সময় দিয়েছে। 12 বছরের ভিতরে যদি আপনি না আসেন, তাহলে যিনি জোরপূর্বক দখল করে রেখেছেন উনি প্রপার্টির মালিক হয়ে যাবেন। এটাকে বলা হয় অ্যাডভার্স টাইটেল। 12 ইয়ার্স, 12 ইয়ার্স অ্যাডভার্স টাইটেল। দ্যাট মিনস আপনি বিদেশ থেকে আসছেন, বিদেশ থেকে আসার পর এই 12 বছর আবার কন্টিনিউয়াস হতে হবে। কেমন কন্টিনিউয়াস? বিদেশ থেকে আসছেন, বিদেশ থেকে আসার পর আপনি সেই ব্যক্তিকে বললেন এখানে 5 ঘন্টা আমার প্রপার্টি, তুমি ছেড়ে দাও। সে বললো আমি ছাড়বো না। গায়ের জোরে কিছু মানুষ আছে এরকম, ল্যান্ড গ্রেভার বলি আমরা, ভূমিদস্যু বলি, অনেকেই নামগুলো শুনেছেন, পেপার পত্রিকায় পড়েন, ভূমিদস্যু। হ্যাঁ, এই ধরনের কিছু ভূমিদস্যু আছে। তখন কোর্ট বলে তুমি এই তোমাকে যেদিন বললো ছাড়বো না, কোর্ট বলছে, আইন বলছে তুমি 12 বছরের তোমাকে সময় দিলাম, 12 বছরের মধ্যে তুমি কোর্টে এসে মামলা করো। ঠিক আছে? কিন্তু আমি যদি 12 বছর যদি কোর্টে এসে মামলা না করেন, বারে বারে প্রতিদিনই আসেন, 5-6 মাস পর পরে আপনি আসেন, আসার পর বলেন ঘুরে টুরে, আপনি বিদেশ থেকে একেবারে চলে আসছেন, বিদেশে আর যাচ্ছেন না, বারে বারে আসেন, 6 মাস পর আসেন, ভাই আমার জায়গা ছাড়ো না, সে বলে ছাড়বো না। এভাবে 6 মাসে আস্তে 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 একটা সময় দেখা গেল 12 বছর চলে গেছে। সেই ব্যক্তি তখন কোর্ট ধরে নেবে সেই ব্যক্তি প্রপার্টির মালিক, কারণ আপনার জন্য কোর্ট ততদিন বসে থাকতে পারবে না। 12 বছর হচ্ছে সর্বোচ্চ লিমিটেশন, কোর্ট ততদিন বসে থাকতে পারবে না। ঠিক আছে? তো এই যে 12 বছরের সময়টা, এটা হচ্ছে তামাদির সময়। এইটা একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, এই টাইম ফ্রেম কোর্ট বেঁধে দিয়েছে, তুমি এতদিনের ভেতরে মামলাটা করো, সেটাকে বলা হচ্ছে আপনার তামাদির সময়। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। প্রশ্নটা একটু পরে করেন, আমি আসলে ফ্লো হারিয়ে ফেলবো। হ্যাঁ, আমি প্রশ্নটা লিখে রাখেন, আপনার প্রশ্ন হয়তো উত্তর আমার লেকচার শেষ হওয়ার পর পেয়েও যেতে পারে। আপনি প্রশ্নটা লিখে রাখেন, আমি সব উত্তর দিব। আচ্ছা, তাহলে এই যে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, 12 বছর সময় বেঁধে দিল, সেই 12 বছর সময়ের মধ্যে যেটা আপনি পাবেন সে আপনি চলে যাবে, সেটা চলে। আপনি যদি 12 বছরের 1 মাস আগে মামলা করেন, সেই মামলাটাও আপনার গ্রহণ হবে, কোর্ট গ্রহণ করবে। ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে, যদি এমন হয় যে 12 বছর পর আপনি আসলেন, আসলে 6 মাস আপনি আসার পর ওকে বললেন যে আমার জায়গাটা ছেড়ে দে, সে বলছে ভাই আমি এখন ছেড়ে দিব, সমস্যা নেই। সে বললো ছেড়ে দিব, যতদিন আপনাকে ছেড়ে দিবে বলবে, যতদিন বলবে আপনার আপনার প্রপার্টি আমি দেখে শুনে রাখছি, আপনি বিদেশ থেকে একবার আসলে আপনার প্রপার্টি আমি ছেড়ে দেবো, ততদিন পর্যন্ত 12 বছর ইয়েটা কাউন্টিংটা শুরু হবে না। কাউন্টিং শুরু হবে রিফিউজাল থেকে। যখন রিফিউজ করবে, যখন বলবে যে না দিব না তোমার জিনিস, তখন থেকে কাউন্টিং শুরু হবে। ঠিক আছে? তাহলে এই যে টাইমের, আমার দিব না দিব, এই বিষয়টা থেকে মেইন বিষয়টা হচ্ছে টাইমের ব্যাপারটা, কিছু টাইম ফ্রেম বাধা থাকে। যেমন টাকা, কারো কাছ থেকে যদি টাকা পান, সে যদি বলে তোমার টাকা আমি দেব না, সেই দেব না বলার দিন থেকে 3 বছরের ভিতরে আপনাকে মামলা করতে হবে। কারো কাছ থেকে যদি চুক্তির প্রবলের মামলা থাকে, বায়নানামা মূলে বায়না করেছেন, 3 মাসের ভিতরে রেজিস্ট্রি দেওয়ার কথা, 3 মাস পার হয়ে গেল, 4 মাস পার হয়ে গেল, 5 মাস পার হয়ে গেল, আপনি তাকে বললেন যে ভাই আমার এটা রেজিস্ট্রি দিচ্ছ না কেন তুমি? সে বললো আমার এখানে রেজিস্ট্রি দিতে হলে তোমাকে আর 20 লাখ টাকা বেশি দিতে হবে, নাহলে তোমাকে আমি রেজিস্ট্রি দিব না। দ্যাট মিনস এটাও একটা রিফিউজাল।
তাহলে যেদিন দেব না বলবে সেখান থেকে 1 বছরের ভিতরে মামলা করতে হবে। এই যে 1 বছরের ভিতরে মামলা করা, 3 বছরের ভিতরে মামলা করা, 12 বছরের ভিতরে মামলা করা, এগুলোকে এই যে সময়টা বেঁধে দিয়েছে এটাকে বলে লিমিটেশন। এটা আইনে সময়টা বেঁধে দিয়েছে। কারণ বেঁধে দিয়েছে কেন? বেঁধে দিয়েছে এই কারণে, ডিলে ডিফিটস ইকুইটি। যত ডিলে হবে তত মামলার ডিফেক্ট হয়ে যাবে, ততই মামলার এফেক্টেড হবে। কেন এফেক্টেড হবে? স্বাভাবিকভাবে আপনি একটা জিনিস চিন্তা করেন, আজকে যে বিষয়টা আজকে ঠিক আছে সেটা আগামীকাল ঠিক নাও থাকতে পারে। তারপরে আপনার একটা নির্ধারিত সময়ের পরে গিয়ে সেটা অনেকটুকু চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার আজকে যে বিষয়টা, যে প্রপার্টি নিয়ে মামলা করছেন, সেই প্রপার্টিটা আগামীতে একই নেচারের নাও থাকতে পারে। সেটা আজকে আছে ল্যান্ড, আরেক দিনে এসে দেখা গেল এখানে আপনার পন্ড হয়ে গেল, পুকুর হয়ে গেল, বা অন্য কোনো প্রপার নেচার চেঞ্জ হয়ে গেল, বা আপনার সেখানে সে 5 তলা বিল্ডিং করে ফেললো জোর করে। হ্যাঁ, তো অনেক বিষয়ের ব্যাপার আছে, ডিলে কখনো করা যাবে না। এই জন্য বলা হচ্ছে ডিলে ডিফিটস ইকুইটি। ডিলে ডিফিটস ইকুইটি, ডিলে কখনো করা যাবে না। ডিলে করলে ইকুইটিটা ডিফেক্টেড হবে। আপনি যত দেরি করবেন ততই মামলা আপনার সমস্যার সৃষ্টি হবে, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হবে। এক ঘটনা, এখানে আরো কিছু প্রিন্সিপাল আছে, আরো কিছু বিষয়, প্রিন্সিপাল বলবো না, আরো কিছু অবজেক্ট আছে। কেমন অবজেক্ট? ধরেন আপনার পাশের একটা প্লট নিয়ে আপনার সাথে সমস্যা সৃষ্টি হলো, মানে সে বলছে যে আমি এখানে প্রপার্টি পাবো। আপনি বললেন যে না, তোমার জায়গা তোমার ঠিক আছে, আমার জায়গা আমার ঠিক আছে। এখন এই যে প্রপার্টি সে আপনার কাছ থেকে ডিমান্ড করলো, ডিমান্ড করার পরে, যে শুরুতে ডিমান্ড করার পর সে কি করলো, কোনো মামলা মোকদ্দমা করছে না, সে ডিমান্ড করলো। ডিমান্ড করার পর সে ডিমান্ডটা একটা সময়তে গিয়ে দেখা গেল সে এই ডিমান্ডের মাত্রাটা বেড়ে গেল, সে এই ডিমান্ডটা করতে গিয়ে এক সময় আপনার সাথে হাতাহাতি শুরু করে দিল। আরেক সময় দেখা গেল ফৌজদারির পর ফৌজদারি মামলা শুরু হয়ে গেল। তারপরে বারে বারে ডিমান্ড করতে করতে, আপনার কাছে বারে বারে ডিমান্ড করতে করতে একটা সময় দেখলে আপনি বিরক্ত হয়ে গেলেন, তাকে বললেন যে মানে খারাপ ব্যবহার করলেন, যে তুমি এখানে কোনো প্রপার্টি পাবে না, তুমি কেন এখানে আসছো। আপনি খারাপ বিহেভ করলেন, রুড বিহেভ করলেন, আপনার সাথে একটা ঘটনার সৃষ্টি হলো। তার মানে এক মামলা থেকে মাল্টিপ্লিসিটি অফ প্রসিডিং এর উদ্ভূত হতে পারে। যখনই উত্তেজনা সৃষ্টি হবে, উত্তেজনাটা নিরসনের জন্য বলা হচ্ছে আপনি আদালতের আশ্রয় নিন। আপনি আদালতের আশ্রয় নিন, উত্তেজনা নিরসন করার জন্য আদালতের আশ্রয় নিন। আদালতের যদি আশ্রয় না নেন তাহলে সেই উত্তেজনার জায়গা থেকে আরো অনেক অক্টোপাসের মনে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে। যত দ্রুত সম্ভব আদালতের আশ্রয় নিন, ঠিক আছে? ওই ঘটনা থেকে আরো অনেক ঘটনা হতে পারে। আপনি জানেন এই যে আমাদের একটা একটা আপনার জরিপে দেখা গেছে যে যত ক্রিমিনাল মামলা উদ্ভূত হচ্ছে, মার্ডার, আপনার এই যে শিশু হত্যা, নারী হত্যা, তারপরে বিভিন্ন ধরনের প্রবলেম, হ্যাঁ, এই ধরনের প্রবলেমের 70% মামলা হচ্ছে প্রপার্টি ঘিরে। 70% মামলা হচ্ছে প্রপার্টি ঘিরে। তো প্রপার্টির মামলা করতে যায় না, কি করে? ওদিকে ভেতরে ভেতরে অনেক ধরনের রেষারেষি থেকে প্রবলেম সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, অনেক প্রবলেম সৃষ্টি হয়ে যায়। এই কারণে আপনার যত দেরি হবে সেটা থেকে অক্টোপাসের মতো আরো এটা সমস্যা বৃদ্ধি পাবে। সমস্যা যাতে বৃদ্ধি না পায়, সেটা যদি আরো বৃহৎ আকার ধারণ না করে, সেটা যাতে আরো কঠিন না হয়ে যায়, আরো জটিল হয়ে না যায়, সে কারণে বলা হচ্ছে যত দ্রুত সম্ভব কোর্টে আসো, কোর্টে আসে জিনিসটা সমস্যার সমাধান করো। যত দেরি হবে প্রবলেম তত বেশি বৃহৎ হয়ে যাবে। এই কারণে বলছে ডিলে ডিফিটস ইকুইটি। আপনি যত দেরি করবেন ইকুইটি আপনার তত বেশি ডিফেক্টিভ হবে। পাবেন না সেটা বলেনি, বলা হচ্ছে ডিফিটস ইকুইটি। আপনার ডিফিট খেতে পাওয়ার সম্ভাবনা আছে, আপনি হয়তো ইকুইটি রিলিফটা নাও পেতে পারেন। কারণ আপনার চোখে শুনেন, চোখ দেখিয়া শুনিয়া যিনি ভুল করেন, যিনি পাপ করেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন না। খুব সিম্পল মনে রাখেন, আমি জেনে শুনে পাপ করলাম, জানিয়া গুনাহ, শুনিয়া গুনাহ এবং কবিরা গুনাহ মাফ হবে না। কেন মাফ? আমি জেনে শুনে গুনাহটা করছি। তো ইকুইটি বলে সেরকম, আপনি জেনে শুনে তাকাই আছেন, সে একটা অপরাধ করছে, আপনার অধিকার ক্ষুণ্ণ করে ফেলছে, আপনাকে আদালতের সময় দিল যে 1 মাস 2 মাস 5 মাস 12 বছর পর্যন্ত আপনাকে বিভিন্ন মেয়াদে সময় দিচ্ছে, আপনি তারপরেও কোর্টে আসলেন না, আপনি চুপ করে সেই গুনাহটা সহ্য করে আছেন। জেনে শুনে একটা অপরাধ করছে, আপনার অধিকার ভঙ্গ করা মানে কি? সে আপনার অধিকার ভঙ্গ করা মানে কি? সে সমাজ বিরোধী একটা কাজ করছে, সে আপনার অধিকার ভঙ্গ করে একটা অপরাধ করছে, কিন্তু আপনি চোখ বুজে সহ্য করে আছেন। তো চোখ বুজে আপনি যখন সহ্য করছেন, ঠিক আছে, আপনার সেই অধিকারটা ছেড়ে দেন। খুব সিম্পল কথা বলছে, আপনি যেহেতু আপনার অধিকার সম্পর্কে সচেতন না, আইনও আপনার পক্ষে সচেতন না, সুতরাং আপনি অধিকারটা ছেড়ে দেন। আপনার এতদিন পরে কোর্ট আপনাকে আর কোনো কিছু শেল্টার দিতে পারবে না। হ্যাঁ,
যদি এখানে কোনো রিজনেবল অ্যাকসেপ্টেবল গ্রাউন্ড থাকে, এখানে যদি কোনো রিজনেবল অ্যাকসেপ্টেবল গ্রাউন্ড থাকতে, ওই যে বললাম যে অনার আমি বিদেশি ছিলাম, আমি 2005 থেকে 2018 পর্যন্ত বিদেশি ছিলাম, এর মধ্যে শুধু 2বার দেশে এসেছি, এই কারণে আমি এই বিষয়টা সম্পর্কে জানি না। হ্যাঁ, আপনি যদি পাসপোর্ট দেন, আপনি যদি শো করতে পারেন, আপনি যদি দেখাতে পারেন আপনি বিদেশি ছিলেন, আপনি জানেন না, সেক্ষেত্রে ইউ ক্যান গেট দ্য রিলিফ। এটা হচ্ছে এক্সেপশন, এগুলো হচ্ছে এক্সেপশন। আপনি মনে করবেন, একটা কথা মনে রাখবেন, আইন আইন কাকে মাফ করবে না? আইন মাফ করবে না যিনি জেনে শুনে ভুল করেন, জেনে শুনে ভুল করেন। শুধু এটা বলেন, আমি ইকুইটি তো শুধু সিভিলের ম্যাটার, ক্রিমিনাল সাইডেও দেখবেন, আপনি যখন পড়বেন পেনাল কোডে আপনাদের প্রতীক বাবু হতে পড়াবে, একটা হচ্ছে মার্ডার, একটা হচ্ছে কালপাবল হোমিসাইড। একটা মার্ডার, একটা কালপাবল হোমিসাইড। মার্ডার কখন হবে? আপনি জেনে শুনে পিস্তল দিয়ে গুলি করলেন, তার মানে আপনার ইন্টেনশন হচ্ছে তাকে মেরে ফেলা। কিন্তু আরেকটা হচ্ছে কেমন, কালপাবল হোমিসাইড কেমন, সে আপনার কাছে একটা ছুরি নিয়ে আসছে, আপনাকে স্টেপ করবে, আপনি কি করলেন, রাস্তায় একটা শিল পাথর পেলেন, পাথরটা নিয়ে তার কাছে মারলেন, তার মাথায় মারাতে তার মাথায় পড়লো এটা, কিন্তু আপনি কিন্তু ইন্টেনশন, সে ছুরি নিয়ে আপনার কাছে মারতে আসছে, আপনি আত্মরক্ষার জন্য আপনি পাথরটা মেরে দিলেন, সেটা কি পুরোপুরি মার্ডার হবে? সেটা মার্ডার হবে না। তো এটা আমরা, ওইটা হচ্ছে ক্রিমিনাল সাইডের ব্যাপার, এখানে ইকুইটি আসবে না। ইকুইটি হচ্ছে শুধু প্রপার্টি নিয়ে কাজ করবে, ব্যক্তি কেন্দ্রিক কাজ করবে, ওটা হচ্ছে আলাদা সেপারেট চ্যাপ্টার। ওটা হচ্ছে ইন্টেনশন নিয়ে এটা আলাদা কাজ করবে, সেটা হচ্ছে কালপাবল হোমিসাইডের, এটা হচ্ছে পেনাল কোড, সিআরপিসি এবং ন্যাচারাল জাস্টিস, এগুলো আলাদা কাজ করবে, ঠিক আছে? ওটা তো আলাদা পার্ট। তো বিষয়টা হচ্ছে সব ক্ষেত্রেই আপনার একটা বিষয় আছে, সব ক্ষেত্রে মানুষের ইন্টেনশনটাকে সবসময় দাম দেয়। আপনি জেনে শুনে ভুল করছেন, আপনি জেনে শুনে একটা খারাপ কাজ করছেন, জেনে শুনে একটা বিষয়ের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, জেনে শুনে একটা অপরাধ করছেন, সেই অপরাধের জানিয়ে অপরাধের যেমন আল্লাহ তাআলা ক্ষমা করে না, তেমনি ইকুইটি বলছে তোমাকে আমি একটা সুযোগ দিলাম, তোমাকে আমি ক্ষমা করবো না। সুতরাং তুমি যদি দেরি করো, তোমার অধিকার ক্ষুণ্ণ হলো, একজনের অধিকার তোমার নিয়ে যাচ্ছে, তোমার অধিকার নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি চুপ করে তাকিয়ে রইলা, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, ঠিক আছে? আপনি চেয়ে চেয়ে দেখবেন, সেই অধিকারটা চলে যাবে, আপনার অধিকারটা ওভাররুলড হয়ে যাবে, সেটা বাদ হয়ে যাবে। সুতরাং বি অ্যালার্ট, সবসময় যত দ্রুত কোর্টে আসবেন তত দ্রুত রিলিফ পাবেন, যত দেরি করে আসবেন তত দেরি করে আপনি পাবেন, মানে কোন মামলা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা যখনই কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়, যখনই একটা প্রবলেম আসে, তখন আমরা বলি যে আপনি দ্রুত এই বিষয় সম্পর্কে স্টেপ নেন, আদারওয়াইজ ইউ ক্যান ফেল দ্য কেস। আপনার যত দেরি করবেন আদালতের কাছে সেই বিষয়টা তত বেশি গুরুত্ব হারাবে, যত দেরি করবেন তত বেশি গুরুত্ব হারাবে, ঠিক আছে? এই জন্য দেখবেন অনেক মামলা হেরে যায় এই কারণে, কারণ ইকুইটেবল প্রিন্সিপাল গুলো, ইকুইটেবল যে রিলিফটা, ইটস এ মডার্ন সেন্স, আপনার একদম অনেক উন্নত ধরনের চিন্তা ভাবনা ইকুইটেবল বিষয়গুলো। এগুলো তো আমি গত ক্লাসেই বলেছি, এগুলো হচ্ছে আপনার কমপ্লিটলি ইন্টারপ্রিটেশন প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে। আপনি আপনার মতো করে, আপনি যত ব্রেন আছে, আপনার যত অ্যাজ এ লার্নেড পারসন, আপনার যত নলেজ আছে, ইউ ক্যান এক্সপ্লেইন দ্য ইকুইটেবল প্রিন্সিপাল অ্যাজ ইউ থিংস ফিট অ্যান্ড প্রপার। সব এক্সপ্লেইন করতে পারবেন, কোর্টকে বলতে পারবেন এই বিষয় সেই বিষয়, আইন বিষয়, অনেক কথা আপনি বলতে পারবেন কোর্টকে, কোনো সমস্যা নেই আপনার ইকুইটি প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করার জন্য, কারণ এটাতে কোনো বাধা, আপনার প্রিন্সিপালটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে প্রিন্সিপালটা হচ্ছে এমন, প্রিন্সিপালটা আপনাকে দিয়েছে, প্রিন্সিপালটা হচ্ছে এমন, কিন্তু আপনি সেই প্রিন্সিপালটা এক্সপ্লেইন করেন। যেমন আপনার প্রশ্ন আসতো কোর্টের কাছে, কোর্ট বললো, আদার সাইড বললো যে ওনার মামলাটা করা দরকার ছিল 5 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে, ওনার সময়টা হচ্ছে লিমিটেশন 3 বছর, বাট উনি কোর্টে এসেছেন 6 বছর পর, 6 বছর পর, ঠিক আছে? এখন আপনি কোর্টকে এক্সপ্লেইন করেন কেন আপনি 6 বছর পরে আসছেন। আপনি কোর্টকে এক্সপ্লেইন করে বলবেন, ইওর অনার, উনি যখনই আমাকে ইভিট করেছেন, আমাকে উচ্ছেদ করেছেন আমার প্রপার্টি থেকে, আমি তখন দেশের বাইরে ছিলাম, আমি দেশে ছিলাম না, আমি দেশে আসছি এই উনি আমাকে ইভিট করার 4 বছর পর। 4 বছর পর আমি আসার পর আমি অ্যাজ এ অনেস্ট সিটিজেন অফ দ্য সোসাইটি, পিসফুল সিটিজেন অফ দ্য সোসাইটি, একজন শান্তিপ্রিয় জনগণ হিসাবে ওনার কাছ থেকে আমার প্রপার্টিটা আমি বলেছি যে ঠিক আছে আপনি এই কাজটা করেছেন, আপনি আমাকে ফেরত দিয়ে দেন, আমার প্রপার্টি আমাকে দিয়ে দেন, আমি আমি আপনার সাথে এটা নিয়ে কম্প্রোমাইজ করতে রাজি। আমি আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু কম্প্রোমাইজ উইথ হিম, চেষ্টা করেছি, বাট অনেকদিন চেষ্টা করেছি, চেষ্টা করার জন্য আমার উকিল সাহেবকে দিয়ে নোটিশও দিয়েছি, এই দিয়েছি সেই দিয়েছি, আপনি অনেক কিছু এক্সপ্লেইন করেন, তারপর বলবেন আমি আসলে একটু অসুস্থ ছিলাম, আমি ওই জায়গায় ছিলাম, এগুলো হচ্ছে এক্সপ্লেনেশন। আপনি যদি এক্সপ্লেইন করে কোর্টকে বোঝাতে পারেন
যে আপনার ডিলেটা হওয়ার ক্ষেত্রে যথাযথ কারণ ছিল, আপনার যথাযথ রিজনেবল অ্যাকসেপ্টেবল গ্রাউন্ড ছিল, সেই ক্ষেত্রে কোর্ট আপনার ডিলেটাও মওকুফ করার সুযোগ আছে। এই ডিলে ডিফেক্টিসিটি কার জন্য? যে জেগে জেগে ঘুমায়, যে জেগে জেগে ঘুমায় তাকে ধাক্কা দিয়েও জীবনে তুলতে পারবেন না, সে ঘুমের ভান করছে তো, ঠিক আছে? কিছু কিছু দুষ্টু ছেলে মেয়ে আছে যারা মানে ক্লাস করতে চায় না, ঘুমায়, ঘুমায় ধাক্কা দিয়ে দেখবেন তাদের তুলতে পারবে না, কারণ তারা তো ঘুমাচ্ছে না, তারা জেগে আছেন, কিন্তু জেগে থাকার পরেও তারা উঠছে না। তাহলে কি হবে? তাদের জন্য ক্লাসটা চলে যাবে। কোর্ট বলে ঠিক সেভাবে তোমাদের জন্য সেই ক্লাসটা যেমন ওই ছেলেদের জন্য চলে যায়, তেমনি যার অধিকারটা ক্ষুণ্ণ হয়েছে আইন বলে তোমার জন্য আমিও চলে গেলাম। তোমার জন্য আর কতক্ষণ বসে থাকবো? তুমি তো দেখে দেখেই তোমার অধিকার নিজেই ছেড়ে দিচ্ছ তোমাকে নির্দিষ্ট সময় দেওয়ার পরেও। দ্যাটস দ্য ম্যাটার অফ দ্য ডিলে ডিফেক্টস ইকুইটি। এই জন্যই আপনার সবসময় মনে রাখবেন, ডিলে কখনো করা যাবে না। হ্যাঁ, ডিলের ক্ষেত্রে কখনোই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি দেখেন আপনার সামনে একটা কার্যক্রম হয়েছে, সেই ক্ষেত্রে আপনার সেই সুযোগটা আপনি পাবেন না। যেমন আমি একটা মামলার কথা বলি, আমার একটা মামলা, আমি ডিগ্রি পেয়েছিলাম, খুব ভালো একটা মামলা। সেই মামলাটা হচ্ছে সেই ব্যক্তি যখন 12 বছর বয়স, সেই 12 বছর বয়সে তার মা তার পক্ষে একটা প্রপার্টি সেল করে দিয়েছেন, মা সেল করে দিয়েছেন। আমাদের দেশের আইন হচ্ছে মা সেল করে দিলে মাকে কোর্ট থেকে পারমিশন নিতে হবে, কোর্ট থেকে পারমিশন নিয়ে তারপর এটা প্রপার্টি সেল করতে পারবে। হয়তো সেই অ্যাডভোকেট ক্লার্ক হয়তো সেই বিষয়টা জানে না, না জেনে এই প্রপার্টিটা সেল করে দিয়েছে। এখন সেল করে দেওয়ার পরে সেই ছেলের 12 বছর বয়স থেকে সে যখন সাবালক হলো, নর্মালি সেল করে দিলে কি বলেছি, প্রপার্টির 12 বছরের বিষয় আছে, যে আমার প্রপার্টি মা সেল করে দিয়েছে, তাহলে জেনারেল যদি আমি যদি ম্যাচিউর পার্সন হই, তাহলে তো আমার সেটা আপনার 12 বছরের ভিতরে ডিমান্ড করার কথা, তাহলে 12 24 বছরের ভিতরে ডিমান্ড করার কথা। কিন্তু এখানে সেই বিষয়টা আসেনি। আসছে কিভাবে? যে 12 বছর বয়স যখন সে একজন নাবালক ব্যক্তি, তাহলে নাবালকের কিন্তু আইনগত, যদি আপনারা জানেন নাবালক হতে হলে আইনগত হিসাবে ছেলেদের বয়স হচ্ছে 21 বছর, 21 বছর হতে হবে। তাহলে সে যখন 21 বছর হলো, 21 বছর থেকে 12 বছরের কাউন্টিংটা শুরু হবে। হ্যাঁ, 21 বছর থেকে, কারণ ইলিগেল, সে যে ব্যক্তি কিনেছেন উনি ইলিগেলি কিনেছেন, মা যেটা বিক্রি করেছেন সেটা ইলিগেলি ভাবে বিক্রি করেছেন। তো আমি মামলা করেছিলাম, ওনার যখনই উনি যখন আমার এখানে আসছেন তখন ওনার বয়স প্রায় 27 কি 28 বছর। আমি বললাম আপনি এই প্রপার্টিটা, আমি সব হিসাব নিকাশ করে দেখলাম যে না, উনি এই বিষয়টা উনি পেতে পারেন, কারণ ওনার যদি 21 বছর হয় তাহলে ওনার আর 12 বছর যুক্ত হতে হলে ওনার 33 বছর পর্যন্ত সময় আছে। উনি 33 বছরের ভিতরে চাইলে মামলাটা করতে পারবেন। উনি 28 বছর বয়সে আমার কাছে আসছেন, আসার পর আমাকে ঘটনা বললেন, বলতে ভাই আমি আসলে বিষয়টা জানি না, আমি আজকেই জানলাম যে প্রপার্টিটা সে এসে হঠাৎ করে আমার থেকে ক্লেম করছে, আমার বাবার বিল্ডিং এর পাশের প্রপার্টি, এটা আমার নামে, আমার মা বিক্রি করেছেন নাকি, তো মা তো এখন নেই, এখন আমি বিষয়টা কি করবো। আমি দেখলাম, আমি দেখার পরে ওই লোককে প্রথমে একটা নোটিশ দিলাম, নোটিশ দেওয়াটা ম্যান্ডেটরি না, নোটিশ দেওয়ার পর সে উত্তর দিল যে আপনার মায়ের থেকে আমি কিনে নিয়েছি। তো যখন কিনে নিয়েছি, কোর্টের অর্ডারের কথা কিছু বলেন, আমি কোর্টে তখন গিয়ে একটা মামলা ফাইল করলাম, ডিক্লারেশন অফ টাইটেল, রিকভারি অফ ফার্স্ট পজিশন। কোর্ট আমাকে ডিগ্রি দিলেন, ডিগ্রি দিয়ে বললেন যে এই প্রপার্টির বেসিক্যালি বিক্রি করাটা অশুদ্ধ হয়েছে, আইনগতভাবে শুদ্ধ হয়নি, এবং এই ব্যক্তি উইদিন টাইম এখানে এসেছেন, কারণ উনি যখনই সাবালক হয়েছেন, সাবালক হওয়ার পরে এটা ট্রাই করেছেন, ওনার নলেজে ছিল না, উনি যেদিনই নলেজে আসছেন আদালতে কোর্টের মাধ্যমে নোটিশ দিয়েছেন, এবং নোটিশ দেওয়ার পরে উনি মামলাটা করেন। ব্যাপারটা হচ্ছে সার্কুমেস্টেন্স অনুযায়ী যদি আপনি বুঝাতে পারেন যে আমার এই বিষয়টা নলেজে ছিল না, আমি তখন নাবালক ছিলাম, আমি দেশের বাইরে ছিলাম, আমি অনেক অসুস্থ ছিলাম, এগুলো ডকুমেন্টারি যদি দেখাতে পারে, সেক্ষেত্রে ডিলের বিষয়টাতে হয়তো আপনি কোর্টের কাছ থেকে একটা রিজনেবল অ্যাকসেপ্টেবল গ্রাউন্ড, মানে ইচ্ছা করে কিছু করেন না, সেক্ষেত্রে আপনার ডিলের ক্ষেত্রে আপনি একটা রিলিফ পেতে পারেন। ঠিক আছে, তবে দুটো এক্সেপশন আছে। এটা হচ্ছে আপনার রিজনেবল অ্যাকসেপ্টেবল গ্রাউন্ড। দুটো এক্সেপশন আছে যেখানে এই ডিলের কোন রকমের কোন রিলিফ আপনি পাবেন না, কোন রকমের রিলিফ পাবেন না। কেন পাবেন না? দেখেন, এরকম একটা মামলায় আমি নিজে উইন করেছি, তাও হচ্ছে আমি ছিলাম ডিফেন্ডেন্ট পক্ষে। আমার ক্লায়েন্টে, আমি এটা বলে আজকে শেষ করব এবং আপনাদের প্রশ্ন নিব, আপনারা যারা যারা প্রশ্ন করতে চান প্রশ্নটা রেডি করেন, আমি একটু পরে আপনাদেরকে সুযোগটা দিচ্ছি। এই ক্ষেত্রটা ছিল এরকম যে মা প্রপার্টি বিক্রি করে দিয়েছে, তখন ছেলের বয়স 22 বছর, ছেলের বয়স 22 বছর, ছেলে কিন্তু ছেলে ঢাকায় থাকে,
ঢাকায় থাকে এবং ঢাকায় থাকার পর সে মা বিক্রি করে দিয়েছেন। মা বলছেন ছেলে নাবালক, সে যে কোনো ভাবে প্রপার্টিটা বিক্রি করে দিয়েছে। এখন অনেকটুকু আইন অনেক স্ট্রং, তৎকালীন সময়ে অনেক বিষয় নিয়ে খুব বেশি ঘাটাঘাটি হতো না, এখন আস্তে আস্তে ঘাটাঘাটি আর প্রপার্টির মূল্য বাড়ার পরে বিক্রি করে দিয়েছেন 22 বছর বয়সে যখন ছেলে। তো ছেলে মামলাটা করেছে এসে, ছেলের বয়স প্রায় তখন 41 বছর। তো ওনাকে আমি একটা ক্রসে জিজ্ঞেস করলাম যে আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে? বলে হ্যাঁ আছে। আমি দেখান তো, দেখাবো। আমি যেদিন প্রপার্টিটা বিক্রি করছে সেদিন আপনার বয়সটা কত? উনি হিসাব করে বললেন সেদিন আমার বয়স ছিল 22 বছর। তো আপনার 22 বছর মানে আপনি একজন ম্যাচিউর পার্সন, লিগালি ম্যাচিউর পার্সন। তাহলে 22 বছর বয়সে যদি আপনার মা বিক্রি করে থাকেন, এই বিষয়টা সম্পর্কে আপনি এই 41 বছর বয়সে এসে আপনি মামলা করছেন, 22 বছর বয়সে যদি আপনার মা বিক্রি করে থাকেন, আপনি নিশ্চয়ই আপনার মার সাথে সম্পর্ক ছিল। বলে হ্যাঁ, আমি মা আর আমি একসাথেই থাকতাম। তাহলে আপনি বিষয়টা আপনাকে কখন জানানো হয়? বলে মা আসলে বিক্রি করেছে, আমি আসলে এতদিন এই প্রপার্টিটা আমি জানতাম, কিন্তু আমি আসলে ক্লেম করি নাই। কিন্তু পরবর্তীতে দেখি যে এটা একটা ইলিগেল কাজ। এখন আমাকে বলছে, আমার মুরব্বীরা বলছে ইলিগেল কাজ যখন তুমি মামলাটা করো, কেসে মামলা বরবাদ, শেষ, এক ক্রসেই শেষ। আমি বললাম কেন মামলা করলেন আপনি? তাহলে এতদিন আপনার মা বিক্রি করছে, আপনি তো গর্ভধারিণী মা। আমি একটু ইমোশনাল অ্যাটাক করলাম, তখন থেকে সেই ইমোশনালি কথাগুলো বলে গেল। কোর্টও সুন্দর নোট করলেন, কোর্ট নোট করে মামলাটা খারিজ করে দিল। তো এখানে দুটো এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে, একটা হচ্ছে মৌন সম্মতি, একটা হচ্ছে মৌন সম্মতি। এই যে যে কথাটা বললাম, নাম্বার 1 এক্সেপশন হচ্ছে কনসেন্ট। এই কনসেন্টটা হচ্ছে এটা, ঠিক আছে, কনসেন্ট। আরেকটা হচ্ছে আরেকটা একটু দেখে বলি আমি। ত্রুটি না ত্রুটি? একটা হচ্ছে মৌন সম্মতি, আর একটা হচ্ছে ল্যাচেস। ল্যাচেস হচ্ছে বাংলাটা হচ্ছে ত্রুটি, ঠিক আছে। ল্যাচেস হচ্ছে ত্রুটি। ত্রুটিটা হচ্ছে আমি ভুল করেছি, মানে আমি জানি আমাকে এটা দাবি করা উচিত, আমি ভুলবশত দাবি করি নাই, বা আমি আমার ত্রুটির কারণে আমি সেটা দাবি করতে পারছি না, এই ধরনের বিষয়। যেমন আমার ত্রুটির কারণে আমি দাবি করতে পারছি না, মানে আমারও কিছু ভুল থাকে, আমারও কিছু ভুল আছে, আমারও কিছু ভুল আছে। একটা হচ্ছে মৌন সম্মতি, একটা হচ্ছে আমার ত্রুটি। কেমন ত্রুটি? 22 বছর বয়সে যখন বিক্রি করেছিল, যে একটা ত্রুটি ছিল, সেই ত্রুটিটাকে আমি ল্যাপস করে দিয়েছি, সেখানে এই দুটোতেই চলে আসতেছে। মৌন সম্মতি, আমি এতদিন 22 বছর বসেছিলাম, সম্মতি দিয়েছি, এই যে বসেছিলাম সেটা হচ্ছে সম্মতি দেওয়া। আর যেটা ত্রুটিপূর্ণ যে কাজটা ছিল, সেই কাজটা আমি সেটাকে আপনার অ্যাপ্রুভ করে দিয়েছি। এই দুটো ক্ষেত্রে আপনার ল্যাচেস এবং ত্রুটির ক্ষেত্রে আপনি কোনো ধরনের এই ইয়ের কোনো রিলিফ পাবেন না, রিলেটিভ সিকিউরিটির কোনো সুযোগ আপনি পাবেন না। এটা কিন্তু এই বিষয়টাকে কিন্তু খুব স্ট্রংলি কোর্ট দেখে, এবং এটার উপর ইন্টারপ্রিটেশন বলেন, আইনের ব্যাখ্যা বলেন, সবগুলো কোর্ট শুনে, এবং এর উপর বেস করে অনেক মামলা খারিজ করে দিয়েছে, এরকম বহু রেকর্ড আছে। ঠিক আছে, আজকে তাহলে আমরা এতটুকু রাখি। আপনার কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি আপনার প্রশ্ন। স্যার একটা কোয়েশ্চেন আছে, একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে উচ্ছেদ রিলেটেড, যে প্রথম পার্টে যেটা করেছিলেন স্যার, সেটা হচ্ছে রুটস এন্ড হাইওয়ের জায়গার উপরে কেউ যদি কোনো বাড়ি বা বসত করে আজকে 30 বছর 40 বছর ধরে, ওটা কি বিনা নোটিশে উচ্ছেদ করতে পারবে? আপনাকে এই উত্তরটা কিন্তু আমার লেকচারের মধ্যেই ছিল, আপনি ভুলে গেছেন। রোডস এন্ড হাইওয়েজ এর জায়গা মানে রোডস এন্ড হাইওয়েজ এর জায়গা না, সেটা জনস্বার্থের জায়গা, জনগণের জায়গা, ঠিক আছে। এটা জনগণের। রোডস এন্ড হাইওয়েজ এর এই যে ডিপার্টমেন্ট গুলো, রোডস এন্ড হাইওয়েজ বলেন, সিডিএ বলেন, সিটি কর্পোরেশন বলেন, যে ডিপার্টমেন্টই বলেন, সেই ডিপার্টমেন্ট গুলো কিন্তু আপনার জনগণের ডিপার্টমেন্ট। এগুলো কিন্তু আপনি বই পড়লে দেখবেন, এগুলো হচ্ছে জনগণের সংস্থা, এগুলো জনগণের কল্যাণে কাজ করবে। রোডস এন্ড হাইওয়েজ এর জায়গা মানে জনগণের প্রপার্টি। না, আমি বললাম বিনা নোটিশে উচ্ছেদ করতে পারবে কিনা। বলছি আমি আসতে দেন আমাকে, আসতে দেন। তারপর হচ্ছে এগুলো হচ্ছে সবগুলো জনগণের জায়গা। তো জনগণের জায়গায় যদি ফোর্সফুলি যদি কেউ দৌড় করে দখল করে রাখে, ইমার্জেন্সি একুইজিশন এন্ড রিকুইজিশন অ্যাক্ট বলে আমাদের একটা অ্যাক্ট আছে, ইমার্জেন্সি একুইজিশন এন্ড রিকুইজিশন অ্যাক্ট। সেই অ্যাক্ট অনুযায়ী তাদেরকে বিনা নোটিশে উচ্ছেদ করার একটা বিধান আছে। তবে
তবে এই ক্ষেত্রটাকে, এই আইনটা আছে ঠিক আছে, এই ক্ষেত্রটা খুব চরম পর্যায়ে ছাড়া সাধারণত এগুলো ইউজ করে না। কারণ ইকুইটেবল প্রিন্সিপাল যেমন ইকুইটি, ইমার্জেন্সি, একুইজিশন, রিকুইজিশনটা যেমন আছে, ইকুইটেবল প্রিন্সিপালও আছে, আবার ন্যাচারাল জাস্টিসের কিছু বিষয় আছে। এগুলো সাধারণত খুব ক্রুশিয়াল জিনিসগুলোতে করা হয়। যেমন আপনার এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আপনার যে পতেঙ্গার যে জায়গা ছিল, সিভিল এভিয়েশনের যে ইয়েগুলো ছিল, জায়গাগুলো ছিল, সেগুলো কিন্তু 24 ঘন্টার নোটিশে কিন্তু সেখানকার মানুষগুলোকে চলে যেতে বলেছিল। তো 24 আওয়ার্স এর ভিতরে চলে যাওয়ার একটা বিধান আছে, 24 আওয়ার্স এর ভিতরে তাদের উচ্ছেদ করার বিধান আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার গভর্নমেন্টের যদি কোনো জায়গায় যদি কোনো ব্যক্তি দখল করে, অ্যাডভার্সলি যদি দখল করতে চায়, তাকে 60 ইয়ার্স দখলে থাকতে হবে, 60 বছর। ব্যক্তির জন্য 12 বছর। ব্যক্তির প্রপার্টি যদি, এক ব্যক্তির প্রপার্টি যদি আরেক ব্যক্তি দখল করতে, সেক্ষেত্রে হচ্ছে 12 বছর। আর যদি কোনো ব্যক্তি যদি গভর্নমেন্টের প্রপার্টিতে যদি অ্যাডভার্স দাবি করে, তাকে 60 বছর দখলে থাকতে হবে। 60 বছরের আগে যে কোনো সময় গভর্নমেন্ট তাকে উচ্ছেদ করতে পারে। 60 ইয়ার্স থাকতে হবে। সেই ক্ষেত্রে নোটিশ ছাড়াও 24 ঘন্টার ভিতরে, ইমার্জেন্সি দরকার হলে 24 ঘন্টার ভিতরে উচ্ছেদ করতে পারেন। তা সাধারণত করেন না, জোরপূর্বক করেন না, কিছু কিছু ইমার্জেন্সির ক্ষেত্রে করেন। আপনারা দেখেছেন কর্ণফুলী তীরে খুব ইমার্জেন্সি সেগুলো করেছে। তারপরে ধরেন কোনো একটা রোড করা হচ্ছে ইমার্জেন্সি, সেটাকে বড় করতে হচ্ছে, সেখানেও করতে পারেন। যদি এমন হয় এখানে একটা প্রজেক্ট করা হবে, প্রজেক্টের জায়গাটা গভর্নমেন্টের জায়গা, বাট এখানে দীর্ঘদিন থেকে কিছু মানুষ গভর্নমেন্ট থেকে লিজ নিয়ে এখানে দখলে আছে, সেক্ষেত্রে তাদেরকে নোটিশ দিতে হবে। 1 বছরের লিজ হোক, আর 2 বছরের হোক, 20 বছর হোক, 30 বছর হোক, তাদেরকে নোটিশ দিতে হবে। তাহলে হ্যাঁ, আমি শেষ করি। তাহলে তাদেরকে নোটিশ, তার মানে গভর্নমেন্টের সাথে যদি কোনো লায়াবিলিটি সৃষ্টি হয়, সেক্ষেত্রে নোটিশের ব্যাপার থাকে। আর যখন লায়াবিলিটির ব্যাপার থাকে না, সেক্ষেত্রে ইমার্জেন্সি ইয়ার অনুযায়ী, ইমার্জেন্সি একুইজিশন রিকুইজিশন অ্যাক্ট অনুযায়ী 24 আওয়ার্স এর ভিতর তাদেরকে ইভিকশন করার সুযোগ আছে। এটা আপনারা দেখেন, টিভিতেও দেখেন যে অনেক সময় কর্ণফুলীর তীরে ভেঙে ফেলা হচ্ছে, বুড়িগঙ্গার তীরে ভেঙে ফেলা হচ্ছে, তারপরে আপনার সিটি কর্পোরেশন ভেঙে ফেলছে, তারপরে এদিকে রোডস এন্ড হাইওয়েজ এর উপরে জোরপূর্বক কিছু দোকান করে ফেলছে, সেগুলো ভেঙে ফেলছে। সেখানে কোর্টে মামলা করে আপনি কিছু করতে পারবেন না, কারণ এগুলো তো আসলে আপনার সবগুলো আপনার ইলিগাল বিষয়। হ্যাঁ, জনস্বার্থের বিষয় আছে, সেক্ষেত্রে এগুলো হবে না। ঠিক আছে, পারবে। স্যার এটার সাথে সম্পর্ক হচ্ছে স্যার, যখন উচ্ছেদ অভিযান চলে, এটাতে কি মানে কারা করতে পারবেন? এখানে কি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পদমর্যাদার কারো দরকার, নাকি ওই সংস্থার যে কেউ পারবে? প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে। সিডি এর একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, সিটি কর্পোরেশনের একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, গণপূর্তের নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাযথ প্রশাসনের মাধ্যমে, আপনার পুলিশের মাধ্যমে, র্যাবের মাধ্যমে ওরা দরখাস্ত দিবে, সেখানে পুলিশ র্যাব থাকবে, প্রশাসকের উপস্থিতিতে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেটা উচ্ছেদ করবে। এটা আমি বলে দিচ্ছি, আইনটা আপনি দেখে নিয়েন, গুগলে সার্চ দিলে আসবে, ইমার্জেন্সি একুইজিশন এন্ড ইমার্জেন্সি একুইজিশন এন্ড রিকুইজিশন অ্যাক্ট। ঠিক আছে? আচ্ছা, আর কারো স্যার, কোশ্চেন? স্যার যখন উচ্ছেদ করতে যায় দেখা যায় যে ওখানকার অধিবাসীরা একটা মিথ্যা কথা বলে, নাকি বুঝি না, যে ওরা বলে যে ওদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই, তারা হঠাৎ করে আসছে। এটা আসলে কি সত্যি, নাকি তারা নিজেদের সুবিধার্থে এই কথাটা বলে? স্যার সুবিধার্থে তো সত্যি, এটা সত্য, এটা মিথ্যা না। তারা জোর করে দখল করে আছে, তারা বুঝতে পারে না তারা 20 বছর এখানে স্টে করেছে, কোনো টাকা দেয় না, পেমেন্ট দেয় না, কিছু দেয় না, এমনি ব্যবসা করেছে বা থেকেছে, সেটাও তাদের লাভ, সেটাও তারা বুঝে না আর কি। হ্যাঁ, তো তারা বলে যে আমাদেরকে নোটিশটা কেন দিবে তাদেরকে? তাদের সাথে যদি গভর্নমেন্ট যদি তাদেরকে লিজ দেয়, তাদেরকে যদি লিজ দিত, দেন নোটিশের ব্যাপার আসতো। যদি লিজ না দেয়, তাহলে কেন নোটিশের ব্যাপার আসবে বলেন? স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথাটা এই জন্য বলছিলাম, কিছুদিন আগে আমাদের পাশে এলাকাতে যে রোডস এন্ড হাইওয়ে লোকজন এসে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। ওখানে কোনো ম্যাজিস্ট্রেট ছিল না, বাট রোডস এন্ড হাইওয়ে কিছু কর্মকর্তা ছিল। তখন একটা এখানে বিশাল গন্ডগোল হয়েছে। না, রোডস এন্ড নিয়মটা হচ্ছে হয়তো ম্যাজিস্ট্রেট কোনো কারণে, করোনার কারণে বা অসুস্থ ছিল, কোনো কারণে আসতে পারে, সেটা সেপারেট ম্যাটার। হ্যাঁ, কিন্তু সাধারণত ম্যাজিস্ট্রেট থাকে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদটা করা হয়, বা ম্যাজিস্ট্রেট এখানে অর্ডার দিয়ে চলে গেছেন, বা কোনো একটা ইমার্জেন্সি কোনো একটা বিষয় আছে, এই কারণে হয়তো যেতে পারেননি, হয়তো উনি সেই অর্ডারটা প্রসিড করে কাউকে হ্যান্ড ওভার করেছেন, সেটাও করতে পারে, সেই ধরনের বিষয় হতে পারে। ঠিক আছে স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার তামাদি আইনটা, আচ্ছা, সবাই একজনে সব প্রশ্ন একজনে করলে হবে না, সবাই রিলেটেড ছিল তো স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। রিলেটেড স্যার একজন বলেন, একজন আমি একটা প্রশ্ন করি স্যার। স্যার দাদার সম্পত্তি। মল্লিক স্যার স্যার আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কে? শশী মল্লিক? জি স্যার, শশী মল্লিক। বলেন, স্যার আমার বলেন, একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমার একটা পারিবারিক সমস্যা, এই যে হ্যাঁ। আমার বড় বোনের হাজবেন্ড মারা গেছে 7 বছর। হ্যাঁ, স্যার ওনার একটা ছেলে আছে বর্তমানে 14 বছর বয়স। তো ওনার স্বামীর নামে আর ওনার শ্বশুরের নামে কিছু প্রপার্টি কেনা ছিল, এই যে জমি, এবং বিশাল একটা জমিন। তো উত্তরাধিকারী সূত্রে সেই জমিন কে পাবে? তো আমার দুলা ভাইয়ের এবং 1 বছর পর ওনার বাবাও মারা গেছে। জমিটা দুলা ভাই মুসলিম না সনাতন ধর্মের? সনাতন ধর্মের স্যার। আচ্ছা, সনাতন ধর্মের হলে এখানে ইয়ে হিসেবে, বিধবা হিসেবে উনি একটা অংশ পাবেন, আর ছেলেও পাবে একটা অংশ। ঠিক আছে? বিধবা পাবে লাইফ ইন্টারেস্ট হিসাবে। লাইফ ইন্টারেস্ট হিসেবে পেলেও উনি এটাতে ইকুইটেবল ওনার হবেন। উনি যদি এটা বিক্রি করতে চান তাহলে একটা লিগ্যাল নেসেসিটি আছে, এটা হিন্দু আইনে আপনার স্যারকে আজকে জিজ্ঞেস করবেন, চিস্তি স্যারকে জিজ্ঞেস করবেন। চিস্তি স্যার যদি উত্তর কোনো কারণে দিতে না পারে তখন আমি এই উত্তরটা আপনাকে দিয়ে দিব। এটা চিস্তি স্যারের সাবজেক্ট ম্যাটার। চিস্তি স্যারকে জিজ্ঞেস করবেন, বলবেন যে আমি বলছি ওনাকে জিজ্ঞেস করার জন্য যে বিধবা জি। কখন কখন সম্পত্তি বিক্রি করতে পারে। উনি পাবেন বিধবা না, অর্ধেক পাবেন, বিধবা অর্ধেক পাবেন, বিধবা হিসেবে উনি অর্ধেক পাবেন, আর অর্ধেক পাবেন ওনার ছেলে। তবে বিধবারটা হচ্ছে লাইফ ইন্টারেস্ট। লাইফ ইন্টারেস্ট হলেও এই প্রপার্টিটা কিছু কন্ডিশনাল ওয়েতে উনি বিক্রি করতে পারবেন। হ্যাঁ, কিছু কন্ডিশন আছে বিক্রি কোন কোন ক্ষেত্রে বিক্রি করতে পারবে। সেই বিক্রিগুলোর কন্ডিশন হচ্ছে লিগ্যাল নেসেসিটি। লিগ্যাল নেসেসিটির এক্সপ্লেনেশনটা ওনাকে দিতে পারবেন। একটু পরে আপনাদের হিন্দি ল ক্লাস আছে, ওনাকে জিজ্ঞেস করতে পারবেন। স্যার আর এখানে একটা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যান্ড রেজ স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জনি স্যার, আমার জনি একটা চৌধুরী, প্রশ্ন ছিল, স্যার। জনি চৌধুরী বলেন। আপনি স্যার, হ্যান্ড রেজ করতে পারবেন, এখান থেকে হ্যান্ড রেজ করেন, আমি আপনাদেরকে ফ্লোর দিব। বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে, স্যার আমার দাদার সম্পত্তি, আমার দাদা মারা যাওয়ার পর আমার আব্বার ওই সম্পত্তির সম্পর্কে স্যার অবগত ছিল না, যে আমার দাদার একটা প্রপার্টি আছে না, আমার আব্বা ওটা নিয়ে অবগত ছিল না। তো এখন আমার আব্বার অনুপস্থিতিতে বা আমার আব্বা মারা যাওয়ার পর আমি জানতে পারলাম ওটা আমার দাদার সম্পত্তি এবং উত্তরাধিকার সূত্রে আমি পাই। তো এখন স্যার ওটার জন্য স্যার তামাদি কখন থেকে কার্যকর হবে? না, তামাদি আপনি পাবেন। এই ক্ষেত্রে তামাদের বিষয়টা আসবে না। তামাদের বিষয়টা আসবে না কেন আমি বলি। ওয়ারিসদের মধ্যে তামাদের বিষয় আসে না, এটা এক্সেপশন। ওয়ারিসদের মধ্যে তামাদের বিষয়টা আসবে না, সেটা থার্ড পার্টির ক্ষেত্রে আসবে। সে একদম স্ট্রেঞ্জার হতে হবে। সরি, এই কথাটা আমি বলতে ভুলে গেছি। কিছু এক্সেপশনাল গ্রাউন্ড আছে যেখানে তামাদের বিষয় আসবে না। যেমন কোনো ভাড়াটিয়াকে ভাড়া দিলে সে ভাড়াটিয়া 12 বছর থাকলে বাড়ির মালিক হবে, এটা হবে না। কারণ ভাড়াটিয়া এবং টিনেন্সের রাইটের জন্য আলাদা একটা রাইট আছে, টিনেন্সি অ্যাক্ট বলে। এটা হচ্ছে একটা অধিকার, নির্দিষ্ট অধিকার। উত্তরাধিকার এটা নির্দিষ্ট অধিকার। এই অধিকারগুলো কখনো তামাদিতে বিলুপ্ত হয়ে যায় না। আপনার ভাড়াটিয়া যদি 12 বছর থাকে, অনেক জমিদার ভয় পেয়ে যায়। 12 বছরের পর সে যদি আবার ক্লেম করে বসে যে না, ওয়ান্স এ টিনেন অলওয়েজ টিনেন, সে ভাড়াটিয়াই থাকবে। আপনার যে অধিকারটা, সেই অধিকারগুলো থাকবে। এগুলো হচ্ছে স্ট্রেঞ্জারের ক্ষেত্রে, মানে একদম স্ট্রেঞ্জার। ঠিক আছে? আপনার স্ট্রেঞ্জার হচ্ছে আগন্তুক ব্যক্তি। হ্যাঁ, আগন্তুক ব্যক্তির ক্ষেত্রে হবে। আপনি যদি ভাড়াটিয়া হন, 12 বছর পরে যদি জমিদার বলা বের করে দিতে হবে, 12 বছর হয়ে গেছে, কখনোই না। ভাড়াটিয়া কখনোই এই জিনিসটা দাবি, আমি 12 বছর আছি জমির মালিক, কখনোই দাবি করতে পারবে না। এটা হচ্ছে এক্সেপশনাল। আইনের মাধ্যমে যদি কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করে তখন এই বিষয়টা আসবে না। এই বিষয়টা আসবে স্ট্রেঞ্জারের ক্ষেত্রে এবং ফোর্সফুলি এন্ট্রান্সের ক্ষেত্রে। জোরপূর্বক দখল করে সেখানে একজন স্ট্রেঞ্জার বসে আছে, তখন তামাদের বিষয়টা আসবে। ঠিক আছে? এর আগে তামাদের বিষয়টা আসবে না। এখন আপনি বলছেন যে আপনার বাবা মারা গেছেন, বাবা মারা যাওয়ার পর আপনার প্রপার্টি, আপনার দাদার প্রপার্টি, বাবা মারা গেছেন, বাবা মারা যাওয়ার পর আপনি পেয়েছেন। এখন যদি আপনার বাবা মারা যাওয়ার পর আপনি পান, তাহলে কনজারভেশন তো আপনার থেকে উদ্ভূত হয়েছে, আপনি প্রপার্টি পাবেন। সুতরাং এখানে তামাদের বিষয়টা, আপনার প্রপার্টির অংশীদারিত্বের ক্ষেত্রে তামাদের বিষয়টা সাধারণত আসে না। ঠিক আছে? এই হচ্ছে কথা। স্যার এক্ষেত্রে যদি স্যার আমার দাদার ভাইয়েরা যদি স্যার বিক্রি করে দেয়, আমার বাবা জানে না বলে যদি আমার দাদার ভাইয়েরা যদি বিক্রি করে দেয়, সেক্ষেত্রেও পাবেন, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রেও পাবেন। এখানেও পাওয়ার সুযোগ আছে। বললাম তো, অংশীদারিত্বের ক্ষেত্রে লিমিটেশন আসবে না। আপনি যে আপনার অংশটা আপনাকে ভাগ করে দিতে হবে, কথা হচ্ছে এতটুকু। আপনার বাবা যদি না পেয়ে থাকে বা আপনি যদি দাবি করেন, আপনার অংশ আপনাকে ভাগ করে দিতে হবে। আমি একদিন শুধু বসবো আপনাদের এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য, কারণ এই প্রশ্নগুলো উত্তর শেষ হবে না। কারণ আপনাদের নিজস্ব অনেক প্রবলেম থাকে, থাকে। এগুলো আমি শুধু নিয়ে জি স্যার, বসবো, বসলে ভালো হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওই একদিন আমরা ওইটা নিয়ে বসবো এবং সেদিন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। বলেন, আরো বলেন। এই আজকের কোন বিষয় নিয়ে টপিক নিয়ে কোন প্রশ্ন আছে কিনা বলেন। স্যার, মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি 3/10 ভাগ। বুঝি নাই। মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি, হ্যাঁ, 3/10 আপনার এখানে রেডিমেড
বিমান চলে কোন জায়গায়? হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যালো হ্যালো